হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমরা আশা করি আমার লাস্ট ব্লগ দেখেইছো, যেখানে আমরা 8ই জানুয়ারি বৃহস্পতিবার আমাদের কলকাতার কিছু কিছু সুন্দর জায়গাগুলি ঘুরে দেখেছিলাম। সারাদিনের একটা ডে ট্যুর ছিল, যেখানে আমরা এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম, ক্যাথিড্রাল চার্চ, ময়দান এসব জায়গাগুলির ব্লগ আমি ছেড়েছিলাম। আর সাথে কিন্তু আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালও ঘুরেছিলাম। তো আগের ব্লগটা অনেকটা দীর্ঘ হয়ে যাওয়ার জন্য আমি বলেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ব্লগটা আমি পরের ব্লগে দেব। তো আজকেই হলো সেই ব্লগটা দেখানোর পালা। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার প্ল্যানটা আমাদের সব শেষেই কিন্তু ছিল। এখন বাজে হলো ঘড়িতে মোটামুটি 4টে মতো, 6টা অবধি এই প্লেসটা খোলা থাকে। তো আমরা টিকিট কেটে সোজা ঢুকে পড়েছি। তো আমি আমার আগের ব্লগেও বলেছিলাম, আমরা যেহেতু কলকাতায় থাকি তো এইসব জায়গাগুলি আমাদের প্রথম দেখা নয়। আমরা বহুবার এইসব জায়গায় এসেছি, কিন্তু লাস্ট এসছি বহু বছর আগে, আঙ্গার যখন 3-4 বছর বয়স ছিল। আর এখন আঙ্গাতে 14 বছর বয়স। ওকে যখন নিয়ে এসেছিলাম ওর সেই সময়কার মেমোরি একদমই এখন নেই। তো সেই কারণে ওর জন্যই আরও বিশেষ করে আসা। তো এত বছর পরে আমাদের সিটি অফ জয় কলকাতার এইসব ফেমাস দৃশ্যমান জায়গাগুলি ঘুরতে সত্যি খুবই ভালো লাগছে। তো আমাদের টিকিট কাটা ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেন অ্যান্ড গ্যালারিজ ভিজিটে। গার্ডেনটা তো আমরা ঘুরে দেখে নিলাম, এবার আমরা গ্যালারিজ ভিজিটের জন্য এন্ট্রি করছি। সিকিউরিটি কিন্তু খুবই কড়াকড়ি, যেটা দেখে সত্যি খুবই ভালো লাগলো। তাই সিকিউরিটি চেকিং পাস করে আমরা ঢুকে পড়লাম সোজা গ্যালারির মধ্যে। আর দেখো কত সুন্দরভাবে সাজানো, যেমন লাইটিং তেমন বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু সাজানো। আর তারই সাথে প্রচুর মানুষ কিন্তু ভিজিট করতে এসছে এই শীতের সময়। ভিক্টোরিয়া মেমোরিয়াল যেহেতু রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ, সেই কারণে ওনার সমস্ত কিছু কিন্তু এখানে সংরক্ষিত আছে। শুধু তাই নয়, সেই আমলে যত জিনিসপত্র ইউজ হতো সেগুলোও কিন্তু এখানে সংরক্ষিত আছে। তো আমি তোমাদের এই ভিডিওতে ধীরে ধীরে সমস্ত কিছুই দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এইটা তো একটা বিশাল আকারের পোর্ট্রেট, তোমরা তা বুঝতেই পারছো। এরকম আরও অনেক বড় বড় পোর্ট্রেট দিয়ে কিন্তু এই রুমটা পুরো সাজানো রয়েছে, যেটা এই রুমের শোভাটাকে কিন্তু দ্বিগুণ করে তুলছে। আর এই দেখো, একটা ভিন্টেজ পিয়ানোও কিন্তু এখানে রয়েছে। এই পিয়ানোটা সেই আমলে কিন্তু ব্যবহৃত হতো। ইংরেজরা তো আমাদের উপর 200 বছর রাজত্ব করেছে, আর এই 200 বছরে কতই কিছু না ইউজ করা হতো। সেই সব জিনিসপত্রের কিছু অংশ এখানে কিন্তু সংরক্ষিত করা আছে, আর সেইগুলো দেখা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার। সাথে অনেক ভালো লাগারও জিনিস। অনেকেই রয়েছেন তাদের এই জিনিসগুলো দেখতে, মানে হিস্টোরিক্যাল জিনিসগুলো দেখতে আর হিস্টোরিক্যাল প্লেস ভিজিট করতে ভালো লাগে। তার মধ্যে রয়েছে কিন্তু আমরাও। তাই আমরা যখনই সুযোগ পাই, কলকাতা হোক চাই অন্য কোনো স্টেট হোক, সব জায়গার হিস্টোরিক্যাল প্লেসগুলো কিন্তু ঘুরতে বেরিয়ে পড়ি। অনেক কিছুরই ব্লগ করা হয় না, আবার অনেক কিছুই আমি ব্লগে তুলে ধরি। এই দেখো, এখানে লেখা আছে এই রাইফেলটা ওয়ার্ল্ড ওয়ারে ইউজ করা হয়েছিল, সাথে এই ওয়েপেনটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1-এ ইউজ করা হয়েছিল। আর গ্যালারির এই পার্টটা কিন্তু আমাকে সত্যি খুবই মুগ্ধ করলো, কারণ এখানে রয়েছে পশ্চিমবঙ্গের সকল লেজেন্ডদের ছবি সমেত জীবনী। রয়েছে এখানে কিছু তৎকালীন সময়ের স্ট্যাম্প এবং টাইপ মেশিন। লেজেন্ডদের মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, আরও অনেকে। এটা সত্যিই কিন্তু খুবই অপূর্ব। শুধু তাই নয়, এই গ্যালারিটাতে রাখা হয়েছে আমাদের সকল স্বাধীনতা সংগ্রামীদের ছবি সমেত জীবনী। এই দেখো, এই ইঙ্ক পটটি এবং ওর পেছনে ওই লাঠিটি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইউজ করতেন, আর এই কলমটি নেতাজি সুভাষচন্দ্র বসু ইউজ করতেন। এই জিনিসগুলি কিন্তু আমি কোনোদিনও দেখিনি, সত্যি খুবই মন ছুঁয়ে গেল। আমরা এতক্ষণ ধরে গ্যালারির নিচতলাটা ঘুরে দেখছিলাম, ঘুরে দেখা শেষ, এবার ওপরের তলায় এলাম। এখানেও কিন্তু আমাদের সকল লেজেন্ডদের ছবি সমেত জীবনী তুলে ধরা হয়েছে একটু অন্যরকম ওয়েতে, মানে অ্যাডভান্স ওয়েতে, যেটা সত্যি দেখতে আরও অপূর্ব লাগছে। এটা কার মাম্মা? ওয়ারেন্ট অফ অ্যারেস্ট অরবিন্দ ঘোষ।
চলো এবার তোমাদের একটা অন্যরকম ইন্টারেস্টিং জিনিস দেখাই। এইটা হলো একটা গোল সার্কেল, যেটার মধ্যে দাঁড়ালে এখানে তোমাকে শো করানো হবে যে তুমি তৎক্ষণাৎ কোন স্বাধীনতা সংগ্রামীর মতো দেখতে লাগছো খানিকটা। তো প্রথমেই দাঁড়িয়ে পড়েছে আঙ্গাত, আর আঙ্গাতের রেজাল্ট বেরোলো। আঙ্গাত হলো দীনেশ গুপ্ত মতো দেখতে, যিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মাত্র 20 বছর বয়সে, যার ব্রিটিশদের হাতে ফাঁসি হয়ে যায়। এরপর এতে দাঁড়ানোর পালা হলো মানিশের। তো মানিশও এখানে আঙ্গাতের মতো দাঁড়িয়ে পড়েছে, আর রেজাল্ট বেরিয়ে গেছে। এই দেখো, মানিশকে বারীন্দ্র কুমার ঘোষ মহাশয়ের মতো দেখতে, যিনিও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং যাকে আলিপুর বোমা মামলায় সেলুলার জেলে আন্দামানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তো যাই হোক, এইসব বিষয়গুলি দেখা জানা যতটা ইম্পর্টেন্ট ততটাই কিন্তু দুঃখদায়ক। আর এই বীর নায়কদের জন্যই কিন্তু আজকে আমরা এত ভালোভাবে স্বাধীনভাবে ইন্ডিয়াতে বসবাস করতে পারছি। তো এইটা হলো ভিক্টোরিয়ার রাতের ভিউ। আমাদের ভেতরের সমস্ত কিছু দেখা কমপ্লিট, গ্যালারিগুলো ঘুরে দেখা শেষ হয়ে গেছে। দেখো রাতের ভিউটাও কত অপূর্ব লাগছে। এবার আমরা বাইরে বেরিয়ে এসে একটা সিটিং প্লেসে বসে খানিকটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, একটু একে অপরের সাথে কথা বলছি আর একটু রিল্যাক্সও করছি, কারণ এরপরই কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। তো গেট থেকে বেরোনোর পরেই আরেকটা অপূর্ব জিনিস চোখে পড়লো। দেখো, এই ছেলেটি কত সুন্দর একটি শিবের মূর্তি ড্রয়িং করছে ঠিক ভিক্টোরিয়ার সামনে রাস্তায়। আর আরেকটু রাস্তার দিকে বেরিয়ে দেখলাম একটি লোক, যিনি কথা বলতে পারেন না এবং কানেও শুনতে পারেন না, এই সফট টয়সগুলো বিক্রি করছে। তো আমরা এই টয়টা নিলাম। রাস্তায় দেখলাম লেমনেড বিক্রি হচ্ছিল। তো আঙ্গাত বায়না করলো যে ও একটু খাবে, ওর গলাটা অনেকটা শুকিয়ে গেছে এবং অনেকটা সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্তও হয়ে গেছে। তো একটু রিফ্রেশনেসের জন্যেই কিন্তু এটা নেওয়া। আমরা সকলে মিলেই খেলাম। তো চলো আজকের এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ব্লগে।